আজকে আমরা পড়ার বিষয় হলো গিয়ে মহাকর্ষ অভিকর্ষ। যদিও এটা গতদিন আমাদের নেওয়া উচিত ছিল, বাট আজকে নিচ্ছে আর কি। পদার্থ প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ, এই অধ্যায়ের স্লাইডটা খুবই ছোট এবং এই অধ্যায়টাও ছোট। আসলে আমরা সকলেই পারবো এই অধ্যায়টা। তো প্রথমেই যে জিনিসটা আছে মহাকর্ষীয় বলের সূত্রের ব্যবহার আর কি, মহাকর্ষীয় সূত্র। সেটা আমরা জানি কি এই মহাবিশ্বের যে মহাকর্ষ বল বা মহাকর্ষ সূত্র, যেটা মহাকর্ষ বল জিনিসটা কি, যে এই মহাবিশ্বের দুটি বস্তুকণা একটা অপরটাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা হলো বস্তুকণার ভরের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই একটা বস্তু ধরলাম, এই আর একটা বস্তু ধরলাম। ওকে, তো তাদের মধ্যবর্তী দূরত্ব অবভিয়াসলি সেন্টার টু সেন্টার দূরত্ব আমরা মেজারমেন্ট করবো। যদি দূরত্ব বস্তু যদি ভর যদি বা সেন্টার যদি দেওয়া থাকে তাহলে সেন্টার টু সেন্টার দূরত্ব হবে। আচ্ছা, তো গেল এইটা। তাহলে এই বস্তুর ভর ধরলাম আমি m1 আর এই বস্তুর ভর হইলো m2। আর তাদের যে সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে ধরে নিলাম আমি r। তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা বলা হয়েছে, তাদের মধ্যকার আকর্ষণ বলটা আমরা ধরে নিলাম এফ। তাইলে এই এফটা বলা হয়েছে বস্তুকণার ভরের গুণফলের সমানুপাতিক। আবার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্ব ছিল আর, আর এর বর্গ করে দেন তার ব্যস্তানুপাতিক। এইটা হইলো আমাদের মহাকর্ষ বল। তাইলে এইটা যে আমাদের মহাকর্ষ বল, তাইলে আমরা এখন একত্রে যদি আমরা কম্বাইন করি, তাহলে কম্বাইন করলে আমরা এটাকে লিখতে পারি এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই হইলো আমাদের আর স্কোয়ার। বা এইখানে সমানুপাতিক কোটি আমরা একটা ধ্রুবক আনি, সেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক m1 m2 বাই হইলো আমাদের আর স্কোয়ার, g × m1 m2 বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি। এখানে জি হলো কি আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এটার মান কত, 6.673 ইন্টু 10⁻11। একক কি, একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটার মাত্রা জেনে রাখবা, ঠিক আছে, এটার মাত্রা ফাইন্ড আউট করে রাখবা, এমসিকিউতে আসতে পারে। তাইলে মহাকর্ষ সূত্র বা মহাকর্ষ বল যেটা আছে সেটা আমাদের গেল। এখন ধরো তোমাকে যদি একটা প্রশ্ন হয়, এই প্রশ্নটা অবভিয়াসলি মেডিকেলে বেশি আসে আর কি। তো ধরে নিলাম আমাদের শাস্ত্রে আসতে পারে। ধরো এইখানে একটা কি আছে, একটা বস্তু আছে, okay? আর এইখানে একটা বৃহৎ মানের বস্তু আছে। Okay? এখন তাদের মধ্যকার আকর্ষণ বল ধরলাম এইটাই, ঠিক আছে, এইটা আকর্ষণ করছে F1 দ্বারা এবং এইটা আকর্ষণ করছে ধরলাম F2 দ্বারা। তাইলে এখন F1 এবং F2 এর মধ্যে রিলেশন কি হবে? F1 অপশন যদি দেই আমি, F1 ইজ ইকুয়াল F2, নাকি F1 গ্রেটার দেন F2, নাকি F1 লেস দেন F2? এইটার আনসার কি হবে? তো এইটার আনসার নর্মালি যে কেউ বলতে পারে, ধরো এইটা যেহেতু বড়, তার মানে অনেকেই বলবে যে এইটা, হ্যাঁ, ওয়ান হবে। কারণ অনেকেই বলতে পারে যেহেতু এইটা বড়, তার মানে এইটার আকর্ষণ বল হয়তো বা বেশি, এর জন্য এই দিকে চলে যাবে, মানে বস্তুটা এই দিকে মুভমেন্ট করবে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কেস নাই। আর মহাকর্ষীয় বল আমরা জানি একটা সিঙ্গেল ভরের বস্তুর উপর নির্ভরশীল না। মহাকর্ষীয় বলটা নির্ভরশীল দুইটা বস্তুর ভরের গুণফলের উপর। ঠিক আছে, তার মানে আনসারটা হবে ওয়ান। অর্থাৎ এই বস্তুটা এই বস্তুকে যে বলে আকর্ষণ করছে, এই বস্তুটা এই বস্তুকে সেম বলে আকর্ষণ করছে। আর আরেকটা জিনিস, মহাকর্ষীয় বল হইল আকর্ষণ ধর্ম। ক্লিয়ার? মহাকর্ষীয় বল হলো আমাদের আকর্ষণ ধর্ম। এখন এইখান থেকে দেখো ম্যাথ যেটা আসছে, এই অধ্যায় সবগুলোই তোমরা পারবা। এই অধ্যায়টা আসলে কি বলবো, এই অধ্যায় সবগুলোই পারবা। আচ্ছা, তো এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা হলো আমাদের ডিউ এর প্রশ্ন। সেখানে কি বলছেন, তো বস্তুর ভরদ্বয় অপরিবর্তিত রেখেন। তার মানে দুইটা বস্তু আছে, তার ভরদ্বয় কি ছিল, অপরিবর্তিত রেখে এদের মধ্যকার দূরত্ব 3 গুণ করা হলে হয়, তবে পরবর্তীত মহাকর্ষ বল পূর্বের মহাকর্ষ বলের কত গুণ হবে?
তার মানে বরের গুণফলের তো কোনো চেঞ্জ হবে না, তার মানে ডিরেক্ট দ্বিতীয়তে ইয়েটা এফ প্রপোর্শনাল টু কি 1/r²। তাহলে দূরত্ব যদি তুমি 3 গুণ করো তাহলে দূরত্ব কত হবে 3, এইটা হবে। তাইলে তুমি যদি দূরত্ব 3 গুণ করো তাহলে r² সমান হবে 1/9, অর্থাৎ আনসার হবে বি। আনসার হবে বি। এখন দেখি এই টপিকসটা আবার ইম্পর্টেন্ট, ফার্স্টটা যদি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করলে এই টপিকসটা আবার ইম্পর্টেন্ট। এই টপিক সাস্ট বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলা ইয়ে আছে, ইনস্টিটিউট আছে, এইখান থেকে বেশি আসছে আর কি। তো অভিকর্ষজ ত্বরণ, তো ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা আমরা লিখতে পারি Gm/r²। ওকে, Gm/r²। এখন একটা জিনিস এখানে কনফিউশন দূর করে দেই। জি তো আর আমরা একটু আগেই দেখছি যে 6.673 × 10⁻11। আচ্ছা, এইখানে এম কি রিপ্রেজেন্ট করে বলতে পারবা? এখানে এম, এম বলতে এখানে কি রিপ্রেজেন্ট করে? কি বলছো? এম বলতে আর্থের বল। জানি আমি এই মিস্টেকটা করবা আর কি। ওকে, এইটা আর্থের ভর তুমি যদি বলো তাহলে তুমি এটা সীমাবদ্ধতা থেকে গেছো। ঠিক আছে, কারণ কি, যদি এটা পৃথিবী না হয়, লাইক দ্যাট, এটা যদি সূর্য হইতো বা ধরো আমাদের মঙ্গল হইতো, তাহলে মঙ্গলের ভর যদি দিত, তাইলে মঙ্গলের পৃষ্ঠে যদি তোমাকে বলতো যে তোমার অভিকর্ষীয় ত্বরণ কত, তাহলে তুমি কি লিখতা ফর্মুলা? তো এটাই Gm/r²। তখন এই এমটা হইতো মঙ্গলের ভর, আর এই আরটা হইতো মঙ্গলের ব্যাসার্ধ। তার মানে আমরা Gm/r² এইটা যখন বলবো, এমটা হইলো যে গ্রহের বলছে, মানে যে গ্রহেই থাকবে সেই গ্রহের ভর, আর আরটা হলো ওই গ্রহের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন যদি সেটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর ভর, দেন হলো পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই যে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ কত, এইটা আমরা লিখে রাখছি একটু। আচ্ছা, তো গেল, এইটা হইলো যে ভর এবং ব্যাসার্ধ রিলেটেড। এখন দেখো, পৃথিবী একটা গোলাকার, বা প্রত্যেকটা গ্রহকে একটা গোলক হিসেবে কল্পনা করা হয়। কোন ধরনের গোলক? সেটা হলো নিরেট গোলক। আচ্ছা, তো এই গোলক হিসেবে কল্পনা যেহেতু করা হয়, তার মানে তো পৃথিবী একটা এলিমেন্টস দ্বারা গঠিত। সো এলিমেন্টস আছে মানে কি, তার একটা ডেনসিটি আছে। তাহলে পৃথিবীর ডেনসিটি হলো যে 5500 কেজি মিটার ইনভার্স 3। তাহলে ডেনসিটি দিয়ে যখন আমরা অভিকর্ষজ পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ বের করতে চাইবো, তাহলে এটার ফর্মুলা হলো 4/3 পাই ρ g r। এইখানে রটা হলো, আমি এখানে লিখছি পৃথিবীর জন্য, যে গ্রহে থাকবে সেই গ্রহের ঘনত্ব, জি হবে তো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, আর আরটা হবে আমাদের কি, যে পৃথিবী বা যে গ্রহে থাকবে সেই গ্রহের ব্যাসার্ধ। Okay? তো গেল আমাদের এইটা। এখন দেখো এখান থেকে একটা জিনিস বলা যায়। কি বলা যায় দেখো, কোনো একটা গ্রহ বা দুইটা গ্রহের যদি ভর, দুইটা গ্রহের যদি ভর একই থাকে, অর্থাৎ ভর যদি কনস্ট্যান্ট থাকে, ভর কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট থাকলে তুমি লিখতে পারবা G∝ জাস্ট ভর কনস্ট্যান্ট থাকলে। এখন দেখো, যদি দুইটা গ্রহের কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে লিখতে পারো G∝r। বুঝতে পারছি? তাইলে দেখো, এই যে অভিকর্ষজ ত্বরণের সাথে কোনো একটা গ্রহের ব্যাসার্ধ, একটা কেসে আছে বর্গের ব্যস্তানুপাতিক, আর একটা কেসে আছে সমানুপাতিক। তো বুঝতে হবে কোন সময় সেটা সমানুপাতিক এবং কোন সময় সেটা ব্যস্তানুপাতিক। তাইলে ব্যস্তানুপাতিক কোন সময় হবে, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক কোন সময় হবে, যখন দুইটা গ্রহ বা একই গ্রহে নিয়ে তুমি যখন আলোচনা করবা, তখন সেটা হবে যে বর্গের ব্যস্তানুপাতিক। আর যখন দুইটা গ্রহের ঘনত্ব সেম হবে, তখন সেটা হবে যে সমানুপাতিক। অভিকর্ষ ত্বরণটা হবে তার ব্যাসার্ধের, মানে ওই গ্রহের ব্যাসার্ধের সমানুপাতিক। এতটুকু কি ক্লিয়ার? জি। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখি যে পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় তুমি যদি উঠো, একটা নির্দিষ্ট হাইটে যদি উঠো, তাইলে সেই কেসে আমাদের অভিকর্ষ ত্বরণটা কি হতে পারে? তাহলে সেটা হতে পারে যে জি প্রাইম সমান লিখতে পারি আমরা Gm বাই হইল R+H²।
বা এটাকে চাইলে দেখো তুমি এইভাবে লিখতে পারো। এটাকে যদি আমরা চাই তাহলে দেখো জি এম, আর এইখানে আমি ধরে নিলাম আর স্কোয়ার নিয়ে আসলাম, এইখানে একটা আর স্কোয়ার দিলাম, আর এইখানে রাখলাম আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা একটু আগে দেখছি যে কি, পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ। তার মানে আমি এইখানে লিখতে পারি, এটাকে লিখতে পারি আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এটাও লেখা যায়। এখন কোন কোন বইতে ফর্মুলা একটা লেখছে, সেটা হলো এই রকম লেখছে আর কি, জি প্রাইম সমান 1 - 2h/r g। সো এইটা আমি সাজেশন করি না, এইটা আমি সাজেস্ট করি না। কারণ এইটা কিভাবে আসছে, এইটা আসছে এই যে এখানে যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটাকে দ্বিপদী বিস্তৃতি হিসেবে ভেঙে দেন কিছু এলিমেন্টস বাদ দিই। এইটা আবার তারা লিখে দিছে, যখন আর এর মানটা এইচ এর মান থেকে খুব বেশি বড় হবে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। বাট আমি বলবো যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করাই বেটার। তুমি হয় এইদার এই ফর্মুলা, না হয় এই ফর্মুলাটা ইউজ করবা। আচ্ছা, তাইলে এইটা হলো আমাদের কোনো একটা গ্রহের ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উচ্চতা যাব তখন তার অভিকর্ষ ত্বরণে বের করার কাহিনীগুলো বুঝলাম। এখন ধরো কোনো একটা পৃষ্ঠের তুমি গভীরে, মানে ভূপৃষ্ঠ থেকে তুমি ভিতরের দিকে ঢুকতে চাচ্ছ, ঠিক আছে? ধরো পৃথিবী, তো আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীতে মাটি করে আমরা ভিতরের দিকে যেতে চাইছি। তাইলে এইচ গভীরে যদি যাই তখন তার কি হবে, তার কি বলবো, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এইচ গভীরে যখন যাইব তখন তার অভিকর্ষীয় ত্বরণ হবে 1 - h/r g। এখন দেখো এখানে কিছু জিনিস আমি একটু গ্রাফিক্যালি দেখাই, এটা দেখলে হয়তো বা আরো কিছু জিনিস বুঝতে পারবা, কারণ এখানের মধ্যে আমরা আরো কিছু মিস্টেক করে থাকি আর কি। আচ্ছা, তো ধরলাম এইটা হইলো তার সেন্টার, এটা হইলো সেন্টার। এটা হইলো তার রেডিয়াস আর। এখন এইখানে তো পৃষ্ঠেও আছে, তুমি পৃষ্ঠ থেকে এখন তুমি ধরো এইচ গভীরতা আসছো, ধরো এইখানে আসছো, এইচ গভীরতা আসছো। তাইলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো আমাদের এইচ। ওকে, এইচ গভীরতা আসছো। তাহলে এই পয়েন্টে তোমার অভিকর্ষ ত্বরণ হইল, আমরা লিখতে পারি যে 1 - h/r g। এখন ধরো তুমি তো এইচ গভীরতা বলছো, এখন যদি বলে যে ধরো কোনো একটা গ্রহের, লাইক দ্যাট কোনো একটা গ্রহের ব্যাসার্ধ ধরলাম আমি 6,000। ওকে, 6,000। আমার বললো কেন্দ্র থেকে, কেন্দ্র হতে 2,000 মিটার দূরে বা 2,000 কিলোমিটার দূরে, ঠিক আছে, 2,000 কিলোমিটার দূরে তার অভিকর্ষ ত্বরণ বের করো। তাইলে আমাকে বলো এইচ এর মান আমরা কত ইউজ করবো? 6K? না, এইচ ছিল তো কতটুকু গভীরে গেছে এইটা না। তাইলে দেখো, তোমাকে বলছে কি কোন একটা গ্রহের ব্যাসার্ধ 6,000, তার মানে আর এর মান 6,000। আর এইচ হইলো এই পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে আসছে সেটাই তো এইচ। কিন্তু এই 2,000টা কি দিছে, কেন্দ্র থেকে দূরত্ব, তার মানে কি এতটুকু দিছে কি আমাদের 2,000। তাইলে আমরা এইচ ইউজ করবো কোনটা, এইটা এইচ না, তাইলে এইচ হবে 6,000 - 2,000, দ্যাটস মিন 4,000। প্রশ্ন কি বুঝতে পারছি আমরা, মানে আনসারটা কি বুঝতে পারছি? জাস্ট ভাষাগত চিন্তা। ওকে, তাইলে এইটা গেল তোমার যদি দূরত্ব বা অবস্থান দেওয়া থাকে। এখন দেখো ঘনত্ব দিয়ে যদি দেয়, তাহলে ঘনত্ব দিয়ে লিখলে আমরা ওই আগের যে ফর্মুলাটাই আসলে ওই যে এখানে যে একটু ফর্মুলা দিয়েছিলাম, সেখানে শুধু আর ছিল, এখন লিখবা R - H। ওকে, তাহলে এই R - H কি রিপ্রেজেন্ট করে এইটাও আমাদের জেনে রাখা ভালো। এই R - H একটু আগে এখন আমরা দেখছি, এই R - H হলো কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব। আর এইচ এইখানে কি,
এইচ হইল পৃষ্ঠ হতে গভীরতা, পৃষ্ঠ হতে দূরত্ব, পৃষ্ঠ হতে দূরত্ব। তাইলে আরটা হইলো আমাদের কেন্দ্র হতে দূরত্ব, আর এইচটা হলো আমাদের পৃষ্ঠ হতে দূরত্ব। ক্লিয়ার? সো কার পরিচয় কি একটু ধারণা রাখবা, নাইলে কিন্তু ভেজালে পড়ে যাবে। আচ্ছা, তো গেল আমাদের এইচ গভীরে যদি যাই তাইলে তার অভিকর্ষ ত্বরণ কি হবে। এখন আসি আমরা অক্ষাংশের জন্য। অক্ষাংশ মিনস হল গিয়ে পৃথিবীর দাগিমা রেখা, তারপর তোমার অক্ষরেখা, এইগুলার জন্য নিরক্ষরেখা, এইগুলার জন্য যে প্রভাবটা ফেলা হয়, মানে ফেলে। যেমন ধরো মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল বা পৃথিবীর সব জায়গায় কিন্তু অভিকর্ষ ত্বরণ সেম না। ক্লিয়ার? তো মেরু অঞ্চলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যা বিষুবীয় অঞ্চলে সেম না। আচ্ছা, যাই হোক, তাহলে এই অক্ষাংশের জন্য এইখানে অক্ষাংশ মিনস একটা ডিগ্রি বোঝায়, একটা কোণ বোঝায়, বুঝতে পারলাম, একটা কোণ বোঝায়। এই ল্যামডাটাকেই বলা হয়েছে অক্ষাংশ, মানে কোণ আর কি, কত ডিগ্রি অক্ষাংশ। তাহলে অক্ষাংশের ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণ যে কোনো একটা অক্ষাংশে আছে, লাইক দ্যাট তোমাকে বললো যে 30 ডিগ্রি অক্ষাংশে আছে, 30 ডিগ্রি নর্থ অক্ষাংশে আছে, বা yes, যাই হোক। তাহলে এটার ফর্মুলা হইলো যে জি ল্যামডা ইজ ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এই ওমেগাটা কি? এই ওমেগাটা হলো আমাদের কৌণিক বেগ। এটা আমরা নিউটনের বলবিদ্যাতে আমরা দেখে আইছি। কৌণিক বেগ বা কম্পাঙ্ক, কৌণিক বেগ বা কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, নট শুধু কম্পাঙ্ক। আর এটা তো আমরা জানি যেন ওই গ্রহের ব্যাসার্ধ। আর কস তো আর কজি, আর ল্যামডা হইলো আমাদের অক্ষাংশ কোণ। আচ্ছা, এবং আমরা যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণটা আমরা ধরি 9.8, এটা কত ডিগ্রি অক্ষাংশে এটা বলতে পারবো আমরা? 45 ডিগ্রি অক্ষাংশে। ইয়েস, সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশ, 45 ডিগ্রি অক্ষাংশ। এখন দেখো এইখানে ম্যাথ আছে। তোমরা যারা গ্রুপে যে ম্যাথ গুলা দিছো, এই ম্যাথ গুলো, এইগুলা যদি তোমরা বুঝে থাকো তাহলে গ্রুপের ম্যাথ গুলো পারবা। আমি সবগুলা ম্যাথই দেখছি, মানে একই টাইপের ম্যাথ বারবার দিছো, জাস্ট প্রশ্নগুলার চেঞ্জ আর কি, মানগুলা চেঞ্জ। ওকে, তো ভূপৃষ্ঠের বলছে কি 2000 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ফাইন। এখানে পৃথিবীর ব্যাসার্ধ, যেহেতু একটা পৃথিবী বলছে, তাইলে তো আমরা ফর্মুলা এটা ইউজ করে ফেলবো। দেখো, যে আমরা একটু আগেই দেখছিলাম যে যেহেতু ভর একটা গ্রহের মধ্যে আছে, তাহলে ভর কনস্ট্যান্ট, তাইলে আমরা বলতে পারি জি প্রপোর্শনাল টু কি 1/r², 1/r²। ওকে, আচ্ছা। তাইলে এখন বলছে কি ভূপৃষ্ঠ হতে তুমি 2000 কিলোমিটার উপরে, তাহলে এখান থেকে ধরো তুমি G2/G1 সমান আমরা লিখতে পারি, দেখো, আর বাই হইল r+h² এখানে G1 বলতে গ্রাউন্ড ফ্লোরের আমি বুঝাইছি আর কি। ওকে, তাহলে আমরা বের করবো G2। তাহলে G1 r+h²। তাহলে G1 এর মান কত? G1 এর মান হইলো আমাদের 9.8। আচ্ছা, আর এর মান কত? আর এর মান দেয়া আছে আমাদের 6000। আচ্ছা, এইটার মান কত? 6000 প্লাস 2000 স্কয়ার। দেখো, এইটাকে কি জন্য আমরা কিলোমিটার থেকে মিটারে নিলাম না, সেটা কি আমরা বুঝছি কেন আমরা নিলাম না? আমি কিন্তু দেখো এখানে 6000ই জি, রাখছি, বুঝছি। কারণ এইখানেও তোমার কিলোমিটার আছে, এইখানেও কিলোমিটার আছে, দ্যাটস ওয়াই আলটিমেটলি নিয়েও কোনো লাভ নাই, দিশে কাটাই চলে যাবে। তো এইটা যদি করি তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে আর কি, যে 6/8 স্কোয়ার ইন্টু 9.8। তার মানে এইটার আনসার আসে 5.51। তার মানে অপশন হবে আমাদের ডি, অপশন হবে আমাদের ডি। এটা ফার্স্ট 16-17 আসছে। আচ্ছা, তারপরে তারপরে দেখি আমরা এইটাও ষষ্ঠের প্রশ্ন। তো অভিকর্ষ ত্বরণ রিলেটেড প্রবলেম গুলো ষষ্ঠে আসছে বেশি। আর আরেকটা হইলো তোমার ওই উপগ্রহের যে উচ্চতা রিলেটেড, এইখান থেকে আসছে, আর কোনো টপিক্স তেমন আসেনি। তো এখন দেখি আমরা চন্দ্র পৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, কোনো বস্তুর ওজন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তাহলে পৃথিবীতে ওজন যদি হয় ডাব্লিউ ই, তাহলে চন্দ্র WM সমান হবে 1/6 WE। ওকে, আচ্ছা। তাইলে তার অভিকর্ষ ত্বরণ, কোনো একটা বস্তুর কি ভর কি চেঞ্জ হয়? ধরো পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর 50 কেজি, চাঁদে গেলে ভর কত হবে? 50 কেজি হবে। যে ভর চেঞ্জ হয় না। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যেহেতু ভর চেঞ্জ হয় না, ওজন সমান আমরা জানি কি ডাব্লিউ সমান আমরা জানি কি mg, ভর যেহেতু চেঞ্জ হয় না, তাই মানে এখান থেকেই তুমি লিখতে পারো যে জি এম সমান হইল
যে জিই বাই হইল 6। বুঝতে পারলাম যে এই লাইন থেকে এইটা লেখা যায় যে বলছে কি চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ পৃথিবীর ওজন যদি WE হয় তাহলে চন্দ্রপৃষ্ঠের ওজন হবে WE/6। আচ্ছা, এখন বলছে কি চন্দ্র এবং পৃথিবীর গড় ঘনত্ব সমান, তার মানে ঘনত্ব কিন্তু সমান। তার মানে চন্দ্রের ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে। তাইলে আমরা একটু আগে দেখছিলাম যদি ঘনত্ব সমান হয় তাহলে আমরা লিখতে পারি জি প্রপোর্শনাল টু কি আর লিখতে পারি। ওকে, জি প্রপোর্শনাল টু আর। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, ধরো জি এম বাই জিই ইজ ইকুয়াল আর এম বাই হইল আর ই। আচ্ছা, আমরা বের করব কি, আর এম বের করব, চন্দ্রপৃষ্ঠের ব্যাসার্ধ কত। তার মানে আর এম সমান আমরা লিখতে পারি জি এম বাই জিই ইন্টু আর ই। ওকে, জিএম, জিএম সমান লিখতে পারো GE/6। তার মানে এটা 1/6। আর আর ই তো আমাদের কত দেওয়া আছে, 6000 দেওয়া আছে। তার মানে আলটিমেটলি রেজাল্ট আসবে আমাদের কত, 1000। তার মানে 1000 কিলোমিটার, এটাকে বুঝছি আমরা। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। ওকে, দেন এই ম্যাথ, এই ম্যাথে কি বলছে, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠে কতটুকু লাফাতে পারবে। তার মানে একটু আগেই দেখছি যে আমাদের পৃষ্ঠ মানে ধরো জিএম সমান হইল 1/6 জিই। ওকে, জিএম বাই হইল 1/6 জিই। আচ্ছা, ওকে, তাহলে চন্দ্রপৃষ্ঠে কত উচ্চতার লাফাতে পারবে, এই যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কি আমাদের নিচের দিকে মানে কেন্দ্রের দিকে টান দিয়ে নিয়ে আসে, অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল যাই বলো না কেন, কেন্দ্রের দিকে টান দিয়ে নিয়ে আসে। তাইলে এখন দেখো পৃথিবী পৃষ্ঠে যে টানটা, এই টানটা চন্দ্রপৃষ্ঠ থেকে 6 গুণ। অর্থাৎ তার মানে পৃথিবীতে যদি তোমার কি করতে পারে, 3টুকু লাফাইতে পারে, তাহলে চন্দ্রে বেশি লাফাইতে পারবো নাকি কম লাফাইতে পারবো? অবভিয়াসলি, বেশি লাফাইতে পারবে। হ্যাঁ, চন্দ্রের মধ্যে বেশি লাফাইতে পারবো, কারণ চন্দ্রে বলটা কম হবে, কেন্দ্রের দিকে আকর্ষণ বলটা কম হবে, এজন্য সে উপরের দিকে মুভমেন্ট তার জন্য ইজি হবে। তার মানে কতটুকু বেশি লাফাইতে পারবে, 6 গুণ বেশি লাফাইতে পারবে। তার মানে ভূপৃষ্ঠে যদি তাই সে 3 গুণ লাফাই মানে 3 মিটার লাফাইতে পারে, তাহলে চন্দ্রে লাফাইতে পারবে 3 × 6, দ্যাটস ওয়াই 18 মিটার। বুঝছি এটা? ওকে, মহাকর্ষ বিভব ও প্রাবল্য, এইটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিকস, জাস্ট ফর্মুলা টর্মুলা জানলেই হইব। আচ্ছা দেখো, মহাকর্ষীয় প্রাবল্য আমি আর এখানে জাস্ট ফর্মুলা লিখে দিছি যে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান আমরা লিখতে পারি GM/r²। এই প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন দেখো সংখ্যাগত দিক দিয়ে, সংখ্যাগত হতে দিক হতে প্রাবল্য আর পৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণ কি সমান, কোন একটা গ্রহের প্রাবল্য এবং ওই গ্রহের পৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মান কি হয়, সমান হয়। বোঝা গেল? সমান হয়। আচ্ছা, সংখ্যাগত দিক দিয়ে আবার বিভব ভি সমান লিখতে পারো -GM/r। বিভব হইল কি অসীম দূরত্ব হতে কোনো একটা বস্তুকে তড়িৎ ক্ষেত্র বা তোমার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে, 1 কেজি ভরে কোনো একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে যে বলের প্রয়োজন, যে কাজ করতে হয় আর কি, তাকেই বলা হয় কি আমাদের বিভব। এগুলার কিন্তু একক এন্ড মাত্রা দেওয়া হয়, একক এন্ড মাত্রা, মাত্রা আমাদের দেখতে হবে, দেখতে হবে। ঠিক আছে, দেখতে হবে। এরপরে আসি মুক্তিবেগ, এই মুক্তিবেগটা ইম্পর্টেন্ট, মুক্তিবেগটা ইম্পর্টেন্ট। তাইলে কোনো একটা গ্রহের মুক্তিবেগ হইল √2GR। এই আরটা হইলো যে গ্রহ বলবে সেই গ্রহের ব্যাসার্ধ, আর এই এমটা হইলো কি যে গ্রহ বলবে সেই গ্রহের ব্যাসার্ধ। ক্লিয়ার? এইটাকে তুমি কখনোই পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর ভর হিসেবে কাউকেই বলবা না, কারণ যদি এখানে মঙ্গল থাকে তাইলে সে আবার পৃথিবী বসিয়ে দিবে, আনসারটা ভুল হওয়ার পসিবিলিটি আছে।
এখন দেখি আমরা মুক্তিবেগের যেটা, এটা গ্রুপের প্রশ্ন, তোমাদের গ্রুপের প্রশ্ন। সেখানে কি বলছে দেখো, মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের 16 গুণ, 16 গুণ ও 49 গুণ হলে মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান কত? তাহলে এখানে ভর এবং ব্যাসার্ধ দেখো, আমাদের এই সূত্রগুলো আমরা শুধু দেখলেই হবে না, সূত্রগুলো আমাকে জানতে হবে কিভাবে আমরা করলে সহজলভ্য হয়। তাইলে আমাদের ভর এবং ব্যাসার্ধ রিলেটেড টার্ম, তার মানে আমরা দেখো এই জিনিসটা নিয়ে যদি আমরা কাজ করি তাইলে হয়ে যাবে। ভি সমান দেখো আমরা জানি কি √2 GM বাই হলো আর। যেহেতু আমরা ভর এবং ব্যাসার্ধ নিয়ে কাজ করব, টু জি তো আমাদের একটা কনস্ট্যান্ট বেরো। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারো, BE প্রপোর্শনাল টু √M/R, এটা বলতে পারো। BE প্রপোর্শনাল টু √M/R। তাহলে এইটা যেহেতু আমরা বলতে পারি, সেহেতু আমরা এখানে দেখি পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের কত গুণ, 16 গুণ এবং 49 গুণ। মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের 16 গুণ, এবং তাইলে মঙ্গল গ্রহের ভর, মঙ্গলের ইংলিশ কি, মঙ্গল গ্রহের ইংলিশ কি? আচ্ছা ধরে নিলাম আমি এম এন, মার্চ, ঠিক আছে। তো মার্চ, তো আমি M1 ধরে নিলাম, তাহলে M1 ধরলাম আমি পৃথিবী, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ, পৃথিবীর ভর ধরলাম আমি এম। আচ্ছা, আর R1 সমান ধরলাম আমি আর। এখন দেখো মঙ্গলের, মঙ্গলের ক্ষেত্রে M2 সমান হবে 16M, এবং R2 সমান হবে 49R, 49R। ওকে। আচ্ছা, আর পৃথিবীর ভর, সরি পৃথিবীর মুক্তিবেগ V1 সমান আমরা জানি কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত। তাইলে আমরা লিখতে পারি কি, V2/V1 ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি যে, এই দেখো এখান থেকে আমরা কি লিখছিলাম, proportional to √M/R। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, তাইলে দেখো R1 × M2 বাই হইল R2 × M1। এটা কি বুঝছি কিভাবে লিখছি আমরা? জি। ওকে, এটা বুঝলেই হয়েছে। তাহলে এখন দেখো আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে আর ওয়ান সমান লিখতে পারো শুধু আর, M2 সমান লিখতে পারো কি 16M, ফাইন। তারপর R2 সমান লিখতে পারো তুমি কত, 49R, অ্যান্ড এইটাকে লিখতে পারো শুধু এম। তাহলে M কাটা আর কাটা, তার মানে আলটিমেটলি আছে √16 বাই হইল তোমার 49, তার মানে 4/7। দ্যাটস ওয়াই আমাদের V2 সমান হবে 4/7, V1 মানে 11.2। তাহলে এইটা করলে যেটা আসে সেটাই হলো আমাদের আনসার, বুয়েট 22-23-এর আনসার আর কি। এখন দেখি কেপলারের সূত্র, ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কেপলারের সূত্র যে টার্মটা। এখানে তিনটে সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা তার তেমন আমি ইয়ে করি না, জাস্ট আমাদের, আমরা জানি যে সময়ের সূত্রটা আমাদের কাজে লাগবে, সময়ের সূত্রটা আমাদের কাজে লাগবে। সময়ের সূত্র কি বলছিল, যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ T² প্রপোর্শনাল টু কি, R³ বা এইখানে সমানুপাতিক উঠিয়ে আমরা একটা ধ্রুবক ইউজ করতে পারি, এই ধ্রুবকের ভ্যালুটা হয় 4π² বাই GM, 4π² বাই GM। এইখানে জিটা কি, জিটা হইল আমাদের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আর এই এমটা কি, এই এমটা হলো যে গ্রহকে কেন্দ্র করে ঘুরছে, যে গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান, কেন্দ্র করে ঘুরে তার ভর, ঘুরে তার ভর, তার ভর। আর আরটা কি, আরটা হলো ওই গ্রহ এবং দুইটা গ্রহের মধ্যকার যে দূরত্বটা, বা তুমি গ্রহের ব্যাসার্ধ বলতে পারো। আর আচ্ছা, তো এইখানে কি বলছে দেখি আমরা, IUT 16 যে প্রবলেমটা, সেটাতে কি বলছে, যে পৃথিবী সূর্যকে ঘিরে এত ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, যদি একবার পরিভ্রমণ করতে সময় লাগে এতটুকু, তাইলে সূর্যের ভর কত? তার মানে সময় দেওয়া আছে আমাদের। আচ্ছা, তাহলে T² সমান আমরা জানি কি, 4π² GM বাই হইলো আমাদের R³। তাহলে কাকে কেন্দ্র করে ঘুরছে, যে আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী সূর্যকে ঘিরে, আচ্ছা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তাহলে এইখানে এমটা কার ভর হবে, এইখানে এমটা হবে সূর্যের ভর, নট পৃথিবীর ভর।
কারণ আমি একটু আগেই বলে দিছি এইখানে এমটা কি, যে গ্রহকে কেন্দ্র করে বা যে নক্ষত্রকে কেন্দ্র করে বা যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর। তাহলে এখানে পৃথিবী আমরা জানি কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তার মানে এখানে এম এর পরিচয় হলো সূর্যের ভর। তাইলে এখন আমরা লিখতে পারি, যেহেতু আমাকে বলছে সূর্যের ভর কত, তাহলে এম সমান আমরা লিখতে পারি কি, এম সমান লিখতে পারি জি টি স্কোয়ার বাই হইল 4 পাই স্কোয়ার আর কিউব। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে, আর এর মান হইলো এত, কিলোমিটার দেওয়া আছে, তুমি মিটার নিতে হবে। টির মান দেওয়া আছে এইটা, দেন জির মান তো আমরা জানি, আর পাই এর মান তো জানি, আমরা এটা বসাই দিলে কিন্তু আনসার চলে আসবে। এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। দেন আসে আমরা কৃত্রিম, মানে এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। সো এইটাই ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, একটা কৃত্রিম উপগ্রহ ধরো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ঘূর্ণনশীল আছে। তো এই এইচ উচ্চতায় মানে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় আছে সেই উচ্চতায় তার বেগ কত হবে? ওকে, তার মানে সেই উচ্চতা তার বেগ হবে ভি ইজ ইকুয়াল √g m/r+h। আবার এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে যে 2π√r+h³ বাই হইল আমাদের জিএম। এখন যদি বলে কত উচ্চতায় ঘুরছে, তাহলে এটা আমরা কিভাবে বের করবো? এখন যদি তোমাকে বেগ দিয়ে দেয়, তাহলে এই সূত্র থেকে আমরা উচ্চতা এইচ বের করে ফেলবো। আর যদি তোমাকে পর্যায়কাল দিয়ে দেয়, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এইচটা বের করে ফেলবো। জাস্ট পক্ষান্তর করবা, বর্গ করবা, পক্ষান্তর করবা, শেষ। ওকে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে, একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় 8 কিলোমিটার/সেকেন্ড বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান দেয়া আছে আমাদের 8 m/s²। উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে মানে উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তার মানে এখানে বেগ দেয়া আছে না, যেহেতু বেগ দেয়া আছে তাইলে আমরা এই সূত্রটা অর্থাৎ প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো যেহেতু বেগ দেয়া আছে। ওকে, এখান থেকে আমরা এইচটা বের করবো। তো চলুন আমরা আগে ফার্স্ট অফ অল, দেয়া আছে কত এইচ উচ্চতায় তোমার বেগ, দেয়া আছে ভি সমান দেয়া আছে কত তোমার 8 কিলোমিটার/সেকেন্ড, এটাকে তুমি মিটারে নিবা, এত মিটার/সেকেন্ড। আচ্ছা, জি এইচ সমান দেয়া আছে তোমার 8 m/s²। আর আমরা জানি এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হইল gm/r+h²। তার মানে তুমি জিএম সমান লিখতে পারো, জিএম সমান লিখতে পারো, জিএম ইজ ইকুয়াল লিখতে পারো। আচ্ছা, এটা মুছি আমরা। দেখো, তাইলে আমরা জিএম সমান এখান থেকে আমরা কি লিখতে পারি, জিএম সমান লিখতে পারি 8r+h²। ওকে, এখন আমরা জানি এইচ উচ্চতায় বেগ, এইচ উচ্চতায় বেগ ভি সমান হইল √জিএম বাই হইল r+h, জিএম বাই হইল r+h। এখন জিএম সমান কি জানছি আমরা, 8r+h² বাই হইল r+h। ওকে, এবং ভির মান কত, ভির মান হইল আমাদের কত, 8,000, 8,000। তাইলে এখন আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াইলো যে √8r+h ইজ ইকুয়াল 8,000। তার মানে আমরা বলতে পারি 8r+h ইজ ইকুয়াল 64, 123, 123, এইটা। তার মানে এখন বলতে পারি r+h সমান কত দাঁড়ায়, 8,000 স্কোয়ার বাই হলো 8। তার মানে 8 দিয়ে কয়টা শূন্য, 3 3 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখন আমরা তাইলে এইচ সমান কি লিখতে পারি, 1 2 3 4 5 6। আর যেহেতু এটা পৃথিবী আমরা ধরে নিলাম, তাইলে ভূপৃষ্ঠ কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ একটি নির্দিষ্ট উচ্চতা আছে। তার মানে একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে অর্থাৎ পৃথিবীর একটা উপগ্রহ, তার মানে এখানে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। ঠিক আছে না, 6,400 কিলোমিটার। তাইলে 6,400 কিলোমিটার লিখলাম, আরো 1 2 3 মিটার না, তাইলে পাইলাম কত, -6,400, 1 2 3। তাহলে এইটা আসে কত, 16। এইচ এর মান আসে এইখান থেকে দেখতে পারছি আমরা যে এইচ এর মানটা আসে, এইচ সমান আসে 16, 1 2 3 4 5। এখন দেখো অপশন আছে কি, সবগুলা কিলোমিটার আছে না, সবগুলা কিলোমিটার আছে, তাহলে তিনটে শূন্য বাদ দিয়ে দাও, তার মানে হবে 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার। তার মানে আমাদের আনসারটা হইলো কত, আমাদের এটার আনসার হলো এ।
তো এটা বুঝছো, আশা করি এটা বুঝছো। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা, এর পরের প্রশ্নটা কি বলছে যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান একটি উপগ্রহের দূরত্ব দ্বিগুণ করা হলে তার গতিবেগ কত হবে? ঘূর্ণায়মান উপগ্রহের তুমি যদি দূরত্ব দ্বিগুণ করো তাহলে তার গতিবেগ কত হবে? আচ্ছা, বেগটা আমরা বের করবো অ্যাকচুয়ালি। তাহলে বেগের সাথে আমাদের যে দূরত্ব, তাহলে আমরা একটু আগে যাচ্ছি ভি সমান রুট ওভার জি এম বাই হইল আর প্লাস এইচ, এটা না, এটাই। ওকে, কেন্দ্র হতে দূরত্ব এই আর প্লাস এইচ হইল কিন্তু কেন্দ্র হতেই দূরত্ব, কারণ এইচটা কি আছিল, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা। দেখো আমি যদি ডায়াগ্রাম মানে গ্রাফিক্যালি দেখাই তোমাদের। আচ্ছা, ওকে, ধরো এইখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে। ওকে, তাহলে এইটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা আছে, এটাই তো আমাদের ভূপৃষ্ঠ, এখান থেকে এইচ উচ্চতা আছে। ওকে, তাহলে আর প্লাস এইচ মানে কত? এইটুকু আমাদের আর না, আর প্লাস এইচ মানে কত? তাইলে আর প্লাস এইচ মিন্স করে না আমাদের এইটা, তার মানে এইটা কি কেন্দ্র হতে দূরত্ব না? তার মানে কেন্দ্র হতে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে কতটুকু পাইবা? তাহলে এইটাকে আমি আর প্লাস এইচ এর পরিবর্তে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, জি এম বাই হইল স্মলার, এই স্মলারটা হইলো আমরা ধরে নিলাম কেন্দ্র হতে দূরত্ব। ওকে, এখন দেখো একই গ্রহ তো রয়েছে, খালি জাস্ট তুমি দূরত্ব ইয়ে করবা। তাহলে একই গ্রহ যেহেতু আছে তার মানে কি জিএমটা কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি বি প্রপোর্শনাল টু কি রো ওয়ান বাই রুট আর। বুঝতে পারছো? এখন দূরত্ব যদি দ্বিগুণ করো তাইলে আমরা বলতে পারি বি প্রপোর্শনাল টু কি ওয়ান বাই রুট টু। তার মানে কি বাড়বে না কমবে? কমবে। কত গুণ কমবে? থ্রি রুট টু গুণ কমবে, তার মানে আনসার হবে বি। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান একটি উপগ্রহের দূরত্ব দ্বিগুণ করা হলে গতিবেগ হবে রুট টু গুণ কমবে। তো এই ছিল আর কি আমাদের ফিজিক্সের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের যে যে সম্ভাব্য যেগুলো আসতে পারে আর কি। হোপফুলি তোমাদের বোঝার কথা, মানে কারো যে এইটা কনফিউশন আছে এমনটা না। আর এই অধ্যায়টা খুব বেশি সহজ, এর জন্য আর কি এই অধ্যায়ে এমন কোনো মার্কেস নেই। এই অধ্যায়ে ইম্পর্টেন্ট টপিকস হলো অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত, মুক্তিবেগ, আর এই কৃত্রিম উপগ্রহের গুণ। ঠিক আছে? তো এই ছিল আর কি আজকের ক্লাস। তো নেক্সট যে ইয়েগুলো আছে, ট্রামগুলো আছে বা তোমাদের ট্রাক্স গুলো আছে, এই ট্রাক্স গুলো কমপ্লিট করে ট্রাই করো। তো ভালো থাকো এবং ভালো করে প্রিপারেশন নাও।